আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কি ঘটছে অন্তরালে। অন্তরালে যেটি ঘটছে, অন্তরালে না বলতে পারেন প্রকাশ্যে, তীব্র গণজাগরণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এই যাবৎ কতজন দেশে ফিরলেন, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়, আওয়ামী লীগকে আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। আজ 23শে জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে কেন্দ্র করেই ভারতের দিল্লি এবং কলকাতা থেকে এসেছে এক গোপন ও বড় রাজনৈতিক বার্তা। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে বড় আকারের ঝটিকা মিছিল করার। শুধু তাই নয়, মাঝারি সারির 52 জন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে এসেছেন আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়ে। কিন্তু কেন এই হঠাৎ প্রত্যাবর্তন? কি আলোচনা হলো গত 12 জুন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন, নাকি আরো আগে? 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ। সেই হিসেবে আজ দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, প্রকাশ্য রাজনীতির সুযোগ নেই। তাহলে উপায়? ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমের কাছে স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিটি সাংগঠনিক কমিটিকে বড় আকারের ঝটিকা মিছিল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের 13টি সিটি কর্পোরেশন এবং 78টি জেলায় যে কোনো মূল্যে এই মিছিলের তাগিদ দেওয়া হয়েছে। খোদ শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছেন। লন্ডন ও ভারত থেকে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন আজ, আগামীকাল কিংবা এর কাছাকাছি সময়ে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কি ভাবছে দল? বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল 2026-এর ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কিন্তু সূত্র বলছে যে শেখ হাসিনা সেই পরিকল্পনা থেকে কি খানিকটা সরে এসছেন। আগে ফিরবেন, নাকি পরে ফিরবেন, নাকি ডিসেম্বরে ফিরবেন, এই রকম আলাপ আলোচনা চলছে। গত 12 জুন দিল্লির এক গোপন বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহীর এইচ.এম. খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একদল নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে প্রত্যাবর্তন নিয়ে কথা না হলেও দেশ জুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে এই বৈঠকে উপস্থিত এক নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন। কৌশলটা আসলে কি? নীতি নির্ধারকরা বলছেন, এই ঝটিকা মিছিলের মাধ্যমে তারা মূলত দুটি জিনিস যাচাই করতে চান। প্রথমত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জামিন দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের মনোভাব কেমন তা দেখা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরাম ও প্রভাবশালী দেশগুলোর সমর্থন ও সহায়তা আদায়ের পথ তৈরি করা। এদিকে বাংলাদেশে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে ভারতের কলকাতায় এক জরুরি বৈঠকে বসেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং আফামা বাহাউদ্দিন নাসিম। সেখান থেকেই মাঠ পর্যায়ের কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে সরকার ভয় পেয়ে যে সেনাবাহিনী নামিয়ে ফেলেছে, এর জন্য নেতারা বাংলাদেশে অবস্থানরত তাদের নেতা কর্মীদের নতুন গাইডলাইন দিয়েছেন। এই উত্তেজনা যখন চলছে, সরকারের মধ্যে ভীতি, দেশে আওয়ামী লীগ কার্যক্রম করবার চেষ্টা করছে, আর ঠিক এই উত্তেজনার মধ্যে ভারত থেকে অন্তত 52 জন মাঝারি সারির নেতা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের পরিকল্পনা হলো সুবিধাজনক সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়া। এর আগে সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এবং জেবুন্নাসা আফরোজ জামিন পেয়েছেন, যা এই নেতাদের মনে আশা জাগিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা কি এতই সহজ? একদমই না। দলের তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ক্ষমতাচ্যুতির পর থেকে অন্তত 25 জন কেন্দ্রীয় নেতা সহ বহু সাবেক মন্ত্রী, এমপি নিখোঁজ,
কর্মীদের সঙ্গে তাদের কোনো রকমের যোগাযোগ নেই। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন, ঝটিকা মিছিল নিয়ে কর্মীদের মনে এক ধরনের অস্বস্তি ও ভয় আছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যারা এখন ঝুঁকি নিয়ে মিছিলে অংশ নেবে, ভবিষ্যতে তারা সাংগঠনিকভাবে বড় পুরস্কার পাবে। কর্মীদের ভীতির কারণ যে মিছিলে অংশগ্রহণ করবার কারণে অনেক নেতাকর্মী গত এই যে প্রায় 2 বছরে গ্রেফতার হয়েছেন। যেমন একটা বড় উদাহরণ, ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম গত বছর একটা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এবং নেতৃত্ব দেওয়ার পরপরই তিনি গ্রেফতার হয়েছেন এবং এখনো পর্যন্ত কারাগারে আছেন। এবার আসা যাক আসল পরিসংখ্যানে। 2024 সালের জুলাই ষড়যন্ত্রের পর থেকে গত 22 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি সাঁড়াশি অভিযান চলছে। পরিসংখ্যানটি শুনলে আপনি চমকে উঠবেন। মোট মামলা কতগুলো হয়েছে? 1868, যার মধ্যে শেখ হাসিনার নামেই রয়েছে 663টি মামলা, যার মধ্যে 453টি হত্যা মামলা। চিন্তা করুন, একজন মানুষ 453টি হত্যা করেছে। এই মামলাগুলোর মোট আসামি প্রায় 2,25,000 মানুষ। এদিকে 2 দফা অ্যাকশন নিতে শুরু করেছে। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে 12,827টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 399টি মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 80টি মামলায় শেখ হাসিনা সহ 463 জনকে আসামি করা হয়েছে। তবে আইনি জটিলতার কারণে 1862টি মামলার মধ্যে মাত্র 242টি মামলার তদন্ত শেষ হতে পেরেছে। বর্তমানে দলটির প্রায় 300-র বেশি শীর্ষ নেতা কারাগারে। উপদেষ্টা পরিষদের আমির হোসেন আমু, রমেশ চন্দ্র সেন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণও করেছেন। এছাড়া সভাপতি মণ্ডলীর ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হকের মতো মাখা নেতারা এখন কারাগারে। এমনকি জোটের শরিক রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু বাদ যাননি। আর প্রবীণ নেতা তোফায়েল আহমেদ সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দর্শক, নিষিদ্ধ হওয়ার পর এবং শীর্ষ নেতৃত্ব প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ থাকা অবস্থায় ভারত ও লন্ডনের ওপর ভর করে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল এবং পুনর্গঠনের চেষ্টা বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 52 নেতার ইতিমধ্যে দেশে ফেরা এবং এই আত্মসমর্পণ কি নতুন কোন রাজনৈতিক চালের অংশ? আমরা ভিডিওর পরিশেষে বলতে পারি যে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে তো একটা জাগরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষ, সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে একটি জাগরণ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে যে আমরা 2 বছর আগের যে বাংলাদেশটায় ছিলাম সেই বাংলাদেশটাই ভালো ছিল, আমরা আগেই ভালো ছিলাম। আর এই আগেই ভালো ছিলাম মানুষের যে এই যে জাগরণ, আমি বারবার একটা কথা বলি যে এই জাগরণটাকে ক্যাশ করতে হবে আওয়ামী লীগের। একটা স্থিতিশীল, একটা স্বাভাবিক বাংলাদেশ উপহার দেবার জন্য ক্যাচ করবে কিভাবে সেটি দেখার বিষয় বারবার বলে ইতিমধ্যে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করেছে। দেখুন না, এই যে 52 জন মাঝারি পর্যায়ের নেতা ইতিমধ্যে দেশের বাইরে থেকে দেশে ফিরেছে এবং তারা আদালতে আত্মসমর্পণ করবেন এবং সামনে আরো নানা রকম সমীকরণ ঘটতে যাচ্ছে যে এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে সরকারের কিন্তু পরাজয় হয়ে গেছে। তারা ফিজিক্যালি হয়তো সরকারের দায়িত্ব পালন করছেন, কিন্তু মাত্র 4 মাস পেরিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে সরকারকে। কাজেই এই সরকারের জনসমর্থন বা কতটুকু জনগণের সরকার সেটি বড় প্রশ্ন। কাজেই সামনে আওয়ামী লীগের জন্য সুসময় আসছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা নিশ্চয়ই দেখবো যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। কলকাতার রাজনীতিতে আবারও ইতিহাস নিয়ে বিতর্ক ফিরে এসেছে। আর ইতিহাস ফিরলেই আমাদের কিছু রাজনৈতিক দলের শরীরে
যেন অ্যালার্জি শুরু হয়ে যায়। কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে হয়েছে গোপাল মুখার্জি সরণি। আর এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন বামপন্থীরা, বিশেষ করে সিপিএম এর প্রবীণ নেতা বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন। তার আপত্তি তিনটি বিষয় নিয়ে। এক, এর দ্বারা ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। বিকাশ ভট্টাচার্যের মতে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট রাজনৈতিক বা সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাস্তার নাম পরিবর্তন করছে। তার অভিযোগ, যারা সাম্প্রদায়িক দাঙ্গায় বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন, বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন গোপাল মুখার্জি, বলছেন কে? বিকাশ ভট্টাচার্য। তিনি বলছেন যে তাদের নামে রাস্তার নামকরণ করে প্রকারান্তরে সেই ঘটনাগুলোকেই মহিমান্বিত করা হচ্ছে। দ্বিতীয়ত, তিনি মনে করেন এর দ্বারা উন্নয়নের ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই বর্তমান সরকার এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। তার মতে এ ধরনের নামকরণ কোনোভাবেই শহরের ইতিহাস বা সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃতীয়ত, বিকাশ ভট্টাচার্য জোর দিয়ে বলেছেন যে কলকাতার রাস্তার নাম হওয়া উচিত এমন ব্যক্তিদের নামে যারা বাংলার সংস্কৃতি, সমাজ সংস্কার, শিক্ষা বা বিজ্ঞান চর্চায় অসামান্য অবদান রেখেছেন। কি কি বিষয় বলেছেন বিকাশ ভট্টাচার্য? আরেকবার বলছি, যারা বাংলার সংস্কৃতি, সমাজ সংস্কার, শিক্ষা বা বিজ্ঞান চর্চায় অসামান্য অবদান রেখেছেন, তাদের নাম থাকবে। কোনো বিতর্কিত চরিত্রের নামে নাম রাখা মানে শহরের ঐতিহ্যকে অস্বীকার করা, অসম্মান করা। বিকাশ ভট্টাচার্যের মূল বক্তব্যের সারাংশ দাঁড়ালো তাহলে কি? এটা হচ্ছে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছেন যে এটি ইতিহাসকে গেরুয়াকরণ করার একটি পরিকল্পিত চক্রান্ত। তিনি বলেন, বাংলার ইতিহাস নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা আসলে বিভাজনের রাজনীতি করছে। গোপাল মুখার্জি কে তা কলকাতার মানুষ ভালো করেই জানে। যে ব্যক্তি দাঙ্গার সাথে যুক্ত ছিলেন তার নামে রাস্তার নামকরণ করে সরকার আসলে কি বার্তা দিতে চাইছে? তিনি আরো দাবি করেন বিকাশ ভট্টাচার্য যে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার আগে কোনো বিশেষজ্ঞ কমিটি বা সাধারণ মানুষের মতামতের তোয়াক্কা করা হয়নি, যা অত্যন্ত অগণতান্ত্রিক। যেটা বুঝলাম তাহলে বিকাশবাবুর রাগের মুখ্য কারণ এই নাম পরিবর্তনের ইতিহাসের বিকৃতি, অর্থাৎ আগে যে নাম ছিল সেটা ইতিহাসের স্বীকৃতি। সোহরাওয়ার্দী সাম্প্রদায়িক ছিলেন না, গোপাল মুখার্জি সাম্প্রদায়িক, তিনি দাঙ্গা করেছেন এটা বললেন। এই নামকরণ, দ্বিতীয়ত এই নামকরণ হলো উন্নয়নের ইস্যু থেকে মানুষের নজর ঘুরিয়ে দেয়া। এবং তিনি তৃতীয়ত বলছেন নামকরণ হওয়া উচিত খ্যাতনামা চরিত্রদের নামে যারা বাংলার সংস্কৃতি, বাংলার সাথে জড়িত ইত্যাদি, এইগুলো তিনি সমাজ সংস্কার, শিক্ষা ইত্যাদির সঙ্গে জড়িত, তাদের নামে নামকরণ হওয়া উচিত, কোন বিতর্কিত চরিত্রের নামে নয়। আমার প্রশ্ন, এই সোহরাওয়ার্দী এভিনিউ নামটা বাংলার কসাই 46-এর দাঙ্গার নায়ক তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মনে রাখবেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী নন, তখন তাকে বলা হতো বাংলার প্রধানমন্ত্রী, সেই হোসেন সোহরাওয়ার্দীর নামে নয় কিন্তু এটা। রাস্তার এই নামটি তার চাচা স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি 1930 থেকে 1934 কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং উপাচার্য থাকাকালীন তার জীবদ্দশাতেই এই ব্রিটিশের প্রিয়পাত্র এই মানুষটির 1933 সালে পার্ক সার্কাসের এই রাস্তার নামটি
তার নামে রাখা হয়। এই সোহরাওয়ার্দী আর 46-এর দাঙ্গার সোহরাওয়ার্দী যে এক মানুষ নন, সেটা ওই এলাকার বাসিন্দাদের 99% মানুষ জানে না। আর বাংলার মানুষ তো বোধহয় 100%, মানে পয়েন্ট সামথিং হয়তো তারা জানতেন, বাকিরা জানতেন না। সবাই জানে কি 46-এর হিন্দু হত্যাযজ্ঞের নায়কের নামেই এই রাস্তার নাম। আমার মনে হয় এই পরিচয় বিভ্রাটের বিষয়টি বিকাশ বাবুরও অজানা ছিল না, জানা থাকলে তিনি এই ব্যাপারটাও তিনি বলতেন। দ্বিতীয়ত, উন্নয়ন থেকে মানুষের চোখ ফেরানোর অভিযোগ। বিকাশবাবুর দল সিপিএম এই রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিল। রাজ্যের কি উন্নয়ন তারা যে করেছে সেটা নিয়ে নতুন করে আমি আর কি বলবো, সেটা সবাই জানে। শুধু বলি, এত উন্নয়ন, এত বিপুল সুবিপুল উন্নয়ন তারা করেছেন যে তাদের ভোট দেওয়ার কথা উঠলে আতকে ওঠে রাজ্যের মানুষ, বলে রক্ষা করো ঠাকুর। এবং তৃতীয়ত, গোপাল মুখার্জি একজন বিতর্কিত ব্যক্তি। তার নাম কেন? তার খুব ঠিক কথা, দাঙ্গায় হিন্দুদের বাঁচানোর সঙ্গে জড়িত থাকলেই থাকবে মুসলমানদের মারার অভিযোগ। সুতরাং হিন্দু মরলে ধর্মনিরপেক্ষতার ক্ষতি হয় না, কিন্তু মুসলমান মরলে ধর্মনিরপেক্ষতার ক্ষতি হয়। দেখুন না, সেকুলার বিকাশ তার হিন্দু সঙ্গী কি যেন কবি সুবোধ সরকার নাকি, তাকে নিয়ে বুক ফুলিয়ে ধর্মতলার রাস্তায় গরু খেলেন। কিন্তু মুসলিম কমরেড নিয়ে, মানে সেলিমদেরকে নিয়ে তিনি শুয়োরের মাংস খেতে কোনোদিন যাবেন না। এটাকেই বলে সেকুলারিজম, বুঝলেন? মানে সিপিএম এর সেকুলারিজম। তাকে সব কথা। আসল প্রশ্নে আসা যাক। প্রশ্ন হলো, একটা রাস্তার নাম বদলানো নিয়ে এত আবেগ কেন সিপিএম এর, এত বিরোধিতা কেন সেকুলারদের? কারণ এটা শুধু রাস্তার নামের প্রশ্ন নয়, এটা ইতিহাসের একটা বিশেষ ব্যাখ্যা, রাজনৈতিক প্রতীক এবং ভোট ব্যাংকের রাজনীতির প্রশ্ন। আজকের আলোচনায় আমরা সেই বিষয়টি দেখব। প্রথমে একটু ইতিহাসে যাই। 1946 সালের আগস্ট, তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন স্যার হোসেন সোহরাওয়ার্দী। সেই সময় সংগঠিত হয় কুখ্যাত হিন্দু হত্যাযজ্ঞ, কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। দেশভাগের দাবিতে হানাহানি, যার নাম গ্রেট ক্যালকাটা কিলিং। এবং এই গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হওয়ার ঠিক আগেই অক্টাল ননি মনুমেন্ট, এখন যেটা শহীদ সরণি, যেটা সেইখানটায় গ্রেট ক্যালকাটা কিলিং এর সেখানটায় তারপরেই ওখান থেকে বেরিয়ে এলেন। এবং সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের শ্রীযুক্ত জ্যোতি বসু, এমন কথাও আছে। এই ঘটনার ইতিহাস নিয়ে এখনো মানে কয়েকদিনের মধ্যেই ওখান থেকে মিটিং এর পরে হাজার হাজার তারা হঠাৎই তারা বেরিয়ে পড়ে যে সেখানটায় তারা লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং এর ফলে হাজার হাজার মানুষ নিহত হন। এই ঘটনার ইতিহাস নিয়ে এখনো বিতর্ক আছে। বিতর্ক নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে এটা নিয়ে বিতর্ক নেই যে কলকাতা ভয়ঙ্কর সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে ডুবে গিয়েছিল। সোহরাওয়ার্দীর পরিকল্পনায় পাঞ্জাব থেকে বিশেষভাবে নিয়ে আসা মুসলিম পুলিশ নিজেরাই হত্যাযজ্ঞে প্রত্যক্ষ অংশ নিয়েছিল। সেই সময় কলকাতার কিছু হিন্দু সংগঠক ও স্থানীয় নেতার নামও উঠে আসে। তারা আক্রান্ত হিন্দু পরিবারগুলিকে রক্ষা করতে ভূমিকা নিয়েছিলেন। সেই তালিকায় প্রায়শই উচ্চারিত হয় গোপাল মুখার্জির নাম। এবার আসল প্রশ্ন, একদিকে সোহরাওয়ার্দী, অন্যদিকে গোপাল মুখার্জি। কলকাতা পুরসভার একাংশ যদি মনে করে যে শহরের স্মৃতিতে গোপাল মুখার্জির নাম থাকা উচিত, তাহলে সেটি নিয়ে গণতান্ত্রিক বিতর্ক হতে পারে। রাস্তা তো কম নেই কলকাতায়। লেনিন, হোচিমিন, এদের নাম তো, এরা জন্মও আসেননি কলকাতায়। বাংলার সংস্কৃতি নিয়ে এদের কোনো মাথা ব্যথা ছিল বলে এমন কোনো প্রমাণ নেই।
তবু তারা তো আছেন বহাল তবিয়তে পশ্চিমবঙ্গে। আর কলকাতার নিজের ছেলে গোপালের নামে যদি একটি রাস্তার নাম হয়, ক্ষতি কি? কিন্তু সিপিএম এর কিছু নেতার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যেন কলকাতার শেষ ট্রামটাও তুলে নেওয়া হয়েছে, কিংবা সিপিএম এর পার্টি অফিস জবরদখল হয়ে গেছে। এত রাগ কেন? কেন এত রাগ? এখানেই রাজনৈতিক প্রশ্ন। বামপন্থীদের একটি বড় অংশ স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে একটি বিশেষ ইতিহাস চর্চা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। সেখানে হিন্দু সমাজের সংগঠিত প্রতিরোধের কথা যতটা সম্ভব আড়ালে রাখা হয়েছে এবং হবে, এমন অভিযোগ তাদের সমালোচকদের। আবার বামপন্থীরা বলেন যে না না, তারা তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন এবং আছেন। সাম্প্রদায়িকতার অর্থ তাদের কাছে হচ্ছে হিন্দুকে ভোলো, মুসলমানকে তোলো, কারণ ভোট ব্যাংক আছে, রাজনীতি আছে। এই জন্যই শহীদ মিনারে ওই গ্রেট ক্যালকাটা কিলিং এর আগে সেখানে গিয়েছিলেন আমাদের জ্যোতি বসু। এই অভিযোগ, দুই পক্ষের বক্তব্য আলাদা, কিন্তু সাধারণ মানুষ একটি বিষয় লক্ষ্য করেন, কোন মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম নিয়ে প্রশ্ন উঠলে বামপন্থীরা অমনি রে রে করে তেড়ে আসেন। দেখুন না, ইতিহাস বই থেকে মোগলদের চ্যাপ্টার কম করে চোল রাজাদের ইতিহাস একটু বেশি করা হয়েছে, সিরাজদৌল্লা কমিয়ে শশাঙ্ককে আনা হয়েছে। তাতে কি রাগ, সব যেন উচ্ছন্নে চলে গেল ইতিহাসের গেরুয়াকরণ। কোন হিন্দু ঐতিহাসিক ব্যক্তিত্বকে ওপরে তুলতে গেলে বিতর্ক বলে বিতর্ক। আবার আওরঙ্গজেব, টিপু সুলতানরা দেদার মন্দির ভেঙেছেন, কলমা পড়িয়ে মুসলমান করেছেন, তবু সে কথা বলা যাবে না, চেপে রাখতে হবে, কারণ রে রে করে উঠবেন তার তেনারা। যা বলছি ঠিক কিনা তা দর্শকরা বিচার করবেন। মজার ব্যাপার হলো, কলকাতায় হাজারো সমস্যার মধ্যে রাস্তার গর্ত, জল নিকাশি, যানজট, দূষণ, এই দুদিনের বৃষ্টিতে, কয়েক ঘন্টার বৃষ্টিতে, এমনকি আধ ঘন্টার বৃষ্টিতেও কলকাতার রাস্তায় সেখানে নৌকা নামাতে হয়। এসব নিয়ে যতটা উত্তেজনা দেখা যায় না, এটা বিকাশবাবু যখন মেয়র ছিলেন তখন তার আমলে এটা আরো বেশি হতো। তার চেয়ে তার অনেক বেশি উত্তেজনা দেখা যাচ্ছে একটি নাম ফলক নিয়ে। মনে হচ্ছে যেন রাস্তার নাম বদলালে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে, সেকুলারিজম কবরে চলে যাবে। এই নিয়ে ধুমধুমার একেবারে কলকাতার, এই নিয়ে একেবারে ধুমধুমার, যা কলকাতার মানুষ হয়তো ভাবছেন দাদা আগে রাস্তা ঠিক করুন, তারপর রাস্তার নাম নিয়ে লড়াই করতে আসবেন। আর যারা নাম নিয়ে লড়াই করবেন তাদেরকে বলতে হবে একটু বসে যান, চেপে যান। আরেকটি বিষয় লক্ষণীয়, ভারত জুড়ে এখন ইতিহাসের পুনর্মূল্যায়ন চলছে। বিভিন্ন শহরে ব্রিটিশ আমলের নাম বদলেছে, আরে বামেরাই তো বদলেছে তাদের আমলে। কলকাতায় এই যে অক্টারলোনি মনুমেন্ট, তার নাম মুছে শহীদ মিনার করা হলো। শহীদ মিনারের মাথায় মুন্ডুতে আবার লাল রং লাগানো হয়েছিল, সেটা বুঝি রাজনীতিকরণ নয়? সেটাকে লালকরণ বললে কি অন্যায় বলা হবে? অনেক জায়গায় নতুন করে স্থানীয় ঐতিহাসিক ব্যক্তিত্বদের গুরুত্ব দেয়া হচ্ছে, শুরু হয়েছে সেটা। কেউ সমর্থন করছেন, কেউ বিরোধিতা করছেন, এটা নতুন কিছু নয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের আলোচনা শুরু হলেই কিছু রাজনৈতিক শিবিরের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা যায়। কেন? কারণ ইতিহাসের নতুন পাঠ অনেক সময় পুরনো রাজনৈতিক বয়ানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ধরুন একজন সাধারণ নাগরিক প্রশ্ন করলেন, 1946 সালের দাঙ্গায় যারা আক্রান্ত মানুষকে রক্ষা করেছিলেন বলে পরিচিত, তাদের নাম কি শহরের স্মৃতিতে থাকা উচিত নয়? এই প্রশ্নের উত্তর হতে পারে হ্যাঁ বা না, কিন্তু প্রশ্নটাই করা যাবে না, কারণ গোপাল মুখার্জি তিনি বিতর্কিত, তিনি দাঙ্গা করেছেন, এমনটা তো হতে পারে না। দাঙ্গা থেকে বাঁচানোও তো দাঙ্গার মধ্যে চলে যাওয়া, সেটা দেখা হবে না। মজার বিষয় সবচেয়ে কোনটা জানেন? সিপিএম এর বর্তমান রাজনৈতিক অবস্থান। দলটির গণভিত্তি একেবারে ধসে গেছে বললে কম বলা হয়।
তাদের খুঁজে পেতে অনুবীক্ষণ যন্ত্রের দরকার হচ্ছে। কিন্তু প্রতীকী ইস্যুতে তাদের আবেগ এবং তাদের গলার জোর এখনো কমেনি। কখনো মূর্তি, কখনো নাম ফলক, কখনো ইতিহাস। মনে হয় যেন ভোটাররা নেই কিন্তু বিতর্ক আছে, সংগঠন নেই কিন্তু বিবৃতি আছে, জনসমর্থন নেই কিন্তু প্রেস কনফারেন্স আগের চেয়েও বেড়েছে। হ্যাঁ, এখন একটা ব্যঙ্গাত্মক প্রশ্ন করা যেতেই পারে, যদি সোহরাওয়ার্দীর নাম বদলে অন্য কোনো বামপন্থী নেতার যেমন মুজফফর আহমেদের নাম যদি রাখা হতো তাহলে কি এত আপত্তি হতো, নাকি আপত্তির মূল কারণ গোপাল মুখার্জি? এই প্রশ্নের উত্তরটা সিপিএম কেই দিতে হবে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ইতিহাসকে কখনো অন্যায্য ঘৃণার অস্ত্র বানানো যেমন উচিত নয়, তেমনি এটাও ঠিক যে ন্যায্যত ঘৃণা যাদের পাওনা তাদেরকে মহিমান্বিত করাটাও ইতিহাসের জন্য অপমান। 1946 সালের দাঙ্গা ছিল ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। সেখানে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের সাধারণ মানুষই প্রাণ হারিয়েছেন। দাঙ্গা যারা করে তাদের চেয়ে বেশি মরে সাধারণ মানুষ। আজকের প্রজন্মের দায়িত্ব ইতিহাস জানা। ইতিহাসের নামে যদি কোনো বিদ্বেষ তৈরি করা নয়, কিন্তু এটাও ঠিক বিদ্বেষ যাদের প্রাপ্য, ক্ষমা তাদের কখনো পাওনা নয়, এবং যাদের মহিমান্বিত করা যাদের উচিত তাদের কিন্তু মহিমান্বিত করতেই হবে, এটাও দরকার। তবু রাজনীতি, সেখানে প্রতীক খুব গুরুত্বপূর্ণ। একটি রাস্তার নাম অনেক সময় একটি রাজনৈতিক বার্তা বহন করে, আর সেই বার্তাটি আজ বিতর্কের কেন্দ্রে। সোহরাওয়ার্দী থেকে গোপাল, একটি নামকরণ, নাম ফলক বদলেছে, কিন্তু তার সঙ্গে বদলে গেছে আলোচনা, বদলে গেছে রাজনৈতিক অস্বস্তির কেন্দ্রবিন্দু। আর সেই কারণেই হয়তো এত উত্তেজনা। শেষ করার আগে একটা কথাই বলবো, ইতিহাসের চরিত্রদের মূল্যায়ন নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু যদি কোনো নাম পরিবর্তন নিয়ে এত তীব্র প্রতিক্রিয়া হয়, যেটা বিকাশ ভট্টাচার্য যেটা করেছেন, তাহলে বোঝা যায় বিষয়টা শুধু ইতিহাস নয়, রাজনীতিও। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিহাসের চেয়ে বড় ভোট ব্যাংক আর খুব বেশি নেই। তাই নাম ফলক ছোট হতে পারে, কিন্তু তার ছায়া অনেক লম্বা। আর সেই ছায়াতেই আজ দাঁড়িয়ে আছে কলকাতার এই নতুন বিতর্ক। সোহরাওয়ার্দীর জায়গায় গোপাল মুখার্জি। গোপাল পাঁঠা নয়, গোপাল মুখার্জি। তাকে যারা পাঁঠা বলে তাকে পাঁঠা করা হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমি এক বামপন্থী বড় নেতাকে জানি, খুব বড় নেতা, তার পারিবারিক জুতোর দোকান ছিল। তাহলে কি তার পরিচয় দেব অমুক জুতো বলে? আজ থেকে তাই সবাই গোপাল মুখার্জি বলবেন। প্রণাম গোপাল মুখার্জি। ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। ধন্যবাদ।